থেকে উঠতে একটু বেলাই হয়ে গেছে। আর বেলা হলেই বা কি, বেলা হলেই যে কাজে একটু ফাঁকি যাবে সেটা কিন্তু একদমই নয়। যেমনকার নিত্যদিনের কাজ তেমন করেই কিন্তু পুরো কাজ করে যেতে হবে। তাও বলতে গেলে আজকে একটু কাজের ঝুঁকিটা কিন্তু বেশি, কারণ এই যে মোছামুছি, কালকে আমি রাত্রে যখন শুয়েছিলাম তখন ভেবেই শুয়েছিলাম যে সকালবেলায় উঠে একবার এগুলো সব মুছতে হবে, কারণ অনেক দিন হলো মোছা হয়নি আর ধুলো জমে গেছে। আর আমি প্রত্যেক দিন মুছি না, যখন টাইম পাই বা সময় পাই বা দেখি সপ্তাহে এক সপ্তাহের মাঝেও একবারও মোছা হয়নি, তখন ভাবি যে না, কালকে মুছতেই হবে। ঠিক তেমনই ছিল কালকের দিনটা। আমি কাল রাতে ভেবে শুয়েছি আজকে মুছতেই হবে, তাই ঘুম থেকে উঠতে বেলা হলো না হলো আমি কিন্তু কালকে যেমন কাজ তেমন করি আজকে কিন্তু দেখিয়েছি, মানে মুছতে আমাকে হবেই। তো যাই হোক, ওইদিকে ড্রেসিং টেবিলও মোছা হয়ে গেল, তাকটাও মোছা হয়ে গেল, আর এইদিকে এই যে আলমারিটা, দেয়াল আলমারিও মুছে নিলাম। তারপর চলে এলাম খাটের দিক। খাটটা মুছিনি, খাটটা একদিন মুছবো। বরকে বলবো নারকেল তেল আনতে, নারকেল তেল দিয়েই এই খাটটাকে মুছবো। আর জানো তো, আমি না ভিডিওতে দেখেছি যে নারকেল তেল দিয়ে নাকি এই খাট মুছলে পালিশ কিছুতেই নষ্ট হয় না। তো সেই জন্যই কিন্তু এবারই আমি প্রথম দেখবো যে নারকেল তেল দিয়ে মুছলে সত্যি কি খাটটা চকচক করে। আমি একটা ভিডিওতে দেখেছিলাম, আর এর আগে আমি জল দিয়েই কিন্তু মুছতাম, জল, সাবান গুঁড়ির জল। পালিশটা হয়তো নষ্ট হয়ে যেতে পারতো, জানি না নষ্ট হয়েও গেছে কিনা। আমি দেখলাম যে ভিডিওটাতে বলছিল যে ওই যে ভিডিওটা করছিল সেও নাকি জল দিয়ে মুছছিল, তারপরে বললো নারকেল তেল দিয়ে মুছলে নাকি পালিশটা ঠিকঠাক থাকে। তো আমার তো বিয়ে হয়েছে 3 বছর হয়েছে, 3 বছরের মধ্যে আমি যখনই কিন্তু খাট মুছেছি কলিন দিয়ে, আর না হলে জল আর সাবান গুঁড়ির জল দিয়ে। করতে করতে মনে হয় আমার খাটের পালিশ কবেই নষ্ট হয়ে গেছে। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে বলে সেই জন্য কিন্তু সব কাজেরই একটু করে দেরি হয়ে যাচ্ছে। ওইদিকে মুছতে গেলাম বলে সে একটু কাজের দেরি, আবার এইদিকে ঘর মুছতেও কিন্তু দেরি হয়ে গেল। প্রায় 9টার মতো বাজতে যায়। কখন যে সব কাজ করব, আর এইটুকু আর টাইমটা যদি পেরিয়ে যায় তাড়াতাড়ি করে, তখন আমার কিন্তু হাঁপড় লেগে যায় যে কখন একটার পর একটা কাজ করব। আর সব থেকে বড় কথা হলো মেয়েটা আছে না, আমার খাওয়ার কোনো চিন্তা হয় না, কিন্তু মেয়েটাকে যে টাইমে খাওয়াতে হবে, আর কাজগুলো না করলে যে মেয়েটাকে খাওয়ানো হবে না, সব কাজের গড়বড় হয়ে যাবে। ঠিক টাইমে না খাওয়ালে আমার পেছু ঘুরে ক্যাঁই করে, মানে কাঁদতে থাকে, এই করতে থাকে। তাই জন্যে আমি খুব তাড়াতাড়ি করেই কিন্তু কাজগুলো বাগানোর চেষ্টা করছি। তারপরে ঘর মোছা হয়ে গেল, পা মোছা চটগুলো আমি ঝেড়ে সিঁড়ির উপরে রেখে দিলাম। আর তারপরে দেখো ঘর পিড়েটা ঝাঁট দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। এই ঝাঁটটা এখন দিয়ে দিই, তারপরে এখন এই ঝাঁট হবে আবার সেই বিকেলবেলায়। সকালবেলায় ঘর মোছার পর উঠোন ঝাড় দেওয়া কিংবা রান্না করার পর উঠোন ঝাড় দেওয়া, এটা কিন্তু অভ্যাস, আমার বরাবরই অভ্যাস বলতে পারো। কারণ যখন আমি ওখানেও থাকতাম, মানে আমার বাপের বাড়িতে, তখন রান্না কমপ্লিট করার পর ঝাঁটটা দিতাম। আর এখন যদি সকালের দিকে টাইম হয় সকালের দিকেই দিয়ে দিই, না হলে রান্না করার মাঝেই কিন্তু ঝাঁট দিয়ে দিই। আজকে দেখলাম তাড়াতাড়ি ঝাঁটটা দিয়ে দিই, তখন রান্না করার মাঝে যদি টাইমটা না হয় একবার সকালের দিকেই কিন্তু ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই ঝাঁট দেওয়া আমার পছন্দ অপছন্দের ব্যাপার আছে। আমার কিন্তু আমার শাশুড়ি মায়ের ঝাঁট দেওয়া কিন্তু একদমই পছন্দ হয় না, আমি তাই নিজেই কিন্তু যতটা পারি ঝাঁট দিই। আর এই আমাদের উঠোনটা এত বড় যে কি বলবো তোমাদের, এটা তো বড়, তার উপরে আবার ওইদিকে রাস্তা আছে, ওই রাস্তাটাও পর্যন্ত কিন্তু আমি ঝাঁট দিয়ে থাকি। ওই রাস্তাটা যদি না পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো কেমন হয় বল। আমাদের বাড়িতে এত গাছপালা যে কি বলবো। হ্যাঁ, এটা সত্যি কথা যে গ্রীষ্মকালে কিন্তু অতটা গরমে কষ্ট হয় না, কারণ গাছপালাগুলো আছে বলে। কিন্তু এত পাতা পড়ে যে কোনো বলার বিষয় নয়। আর এখন তো হচ্ছে মাঘ মাস, তো এখন তো পাতাগুলো ঝরে যাচ্ছে, তো সেই জন্যই প্রত্যেক দিন পাতা পড়ে পুরো রাস্তাগুলো বিছানা হয়ে যায়, উঠানটা বিছানা হয়ে যায়। তো সেগুলো সরিয়ে আমি কি করি সেগুলো এক জায়গায় জড়ো করে কিন্তু দেশলাই আগুন ধরিয়ে দিই, আর পাতাগুলো পুড়ে যায়, ছাই হয়ে যায়। তারপরে কোনো এক সময় পেলে তখন আমি ওই ছাইগুলো আবার পুকুরের গাবাতে ফেলে দিয়ে চলে আসি। তো যাই হোক, আমার কিন্তু ওদিকে ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর আমি এদিকে এলাম কাপড় জামাগুলো আবার কাচার কিছু ছিল সেগুলো ভিজিয়ে দেওয়ার জন্য, তাই সার্ফের জলে সেগুলো ভিজিয়ে দিলাম। আর কটা বাসন ছিল ওগুলো এখন আমি ধুয়ে নেব। তারপরে যেগুলো আমি ভেজালাম সার্ফ গুঁড়িতে কিছুক্ষণ ভিজবে, ওগুলো সকালবেলায় ভিজে
ভিজিয়ে দিলে হতো, মনে হচ্ছে সকালবেলায় ভিজিয়ে দিলে হতো। আর তোমরাই বলো সকালবেলায় টাইমই কখন আমি পেলাম। মানে একে তো উঠতে দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে কাজগুলো করলাম, আর এখন কাজগুলো হয়ে যাওয়ার পর এখন মনে হচ্ছে সকালবেলায় ভিজিয়ে দিলেই ভালো হতো। থাক বাবা, আমি তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে এরপর তাড়াতাড়ি করে স্নান করতে চলে যাব। আর অর্ধেক কাজের ঝামেলা তো আমার এখন মিটে গেছে, আর অর্ধেক কাজ হলেই কিন্তু আজকের মতো কাজ কমপ্লিট হবে। না না না, আজকের মতো কাজ কমপ্লিট হবে এটা একদমই বলবো না, কারণ বিকেল থেকে আবার কাজ শুরু হবে। তো যাই হোক, আর এখন জানো তো আমাদের এখানে কলের জল কিন্তু কমে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে জলের কাজটাও কিন্তু এবার থেকে মিটিয়ে নিতে হবে। তার কারণ আজকে দেখলাম কলটা কেমন ঘ্যাসর ঘ্যাসর করে টিপছি, তো মানে হ্যাঁস হ্যাঁস করে শব্দ হচ্ছে, তার মানে কলের জল নিচে নেমে যাচ্ছে। কলের জল যদি নিচে নেমে যায় আর ঠিক মতো যদি জল না ব্যবহার করতে পায়, এ তো খুব অসুবিধা হলো। আগের বছরেও জানো এরকম হয়েছিল গ্রীষ্মকাল আসার সাথে সাথেই, কিন্তু এখন আবার গ্রীষ্মকাল আসতে না আসতেই এরকম অবস্থা হচ্ছে। এই আজকে কিন্তু আমরা সিজনে খাবো, তো এখনো সিজনেটাই পেরোলো না, আর এখন থেকেই কলের এই অবস্থা। তো যাই হোক, তোমাদেরকে বলি, কালকে আমাদের রান্না ছিল, রান্না হয়ে গেছে, রান্না করে কালকে রেখে দিয়েছি। আর আজকে হচ্ছে খাবার পালা। আজকে হচ্ছে শুনেছি নাকি আজকে কি বলে শীতলা ষষ্ঠী। তো শীতলা ষষ্ঠী মাদেরকে নাকি গরম জিনিসটা খেতে নেই, তো সেই জন্যই কালকে সব রান্না বান্না করেই রেখে দিয়েছি। রান্নার দিনের ব্লগ তোমরা অনেকদিন আগেই পেয়েছো কিন্তু, আর এটা যাচ্ছে অনেকদিন পরেই ব্লগটা। তো সেই জন্য একটা কলাই সেদ্ধর মতো হয় আমাদের ঘটি বাড়িতে, তো কলাই সেদ্ধ করেছিলাম, ওইটা দিয়ে মনাকে মুড়ি খাইয়ে দিলাম। আর এখন এই কলাই সেদ্ধটা দিতে যাচ্ছি এই পিসিকে, মানে শাড়ি দিদির মাকে। ওদের বাড়িতে এই সেদ্ধ নেই, তো সেই জন্যই কিন্তু এই কলাই সেদ্ধ পিসিকেই দিতে যাচ্ছি। আর আমার দিয়ে আসার আগে কিন্তু আমাদের পাশের বাড়ির কাকিমাও কিন্তু পিসিকে দিয়ে এসেছে। বললাম পিসি এই বাটিটা কিন্তু তোমাদেরই বাটি কিন্তু দিয়ে গেলাম। তো পিসি বললো ঠিক আছে। আর শাড়ি দিদি নেই, শাড়ি দিদি গেছে সরস্বতী পুজোয় ওর বোনের বাড়ি গেছে ঘুরতে। মুড়ি খেনা। তো তারপরে আমি চলে এলাম এদিকে মনাকে স্নান করাবো। তো স্নানের আগে কিন্তু ওকে আমি তেল মাখিয়ে দিচ্ছি। ও মুড়ি খাওয়ানো হয়ে গেল, আর এদিকে ওকে তেল মাখিয়ে দিচ্ছি। তেলটা মাখিয়ে দিই, ততক্ষণ একটু রোদে রোদে খেলা করো। তখন দেখবো তেলটা একটু গায়েতে শুষে নিয়েছে, তখন আবার ওকে স্নান করিয়ে দেবো। আর মনার জানো তো এই আবহাওয়াটায় খুব ঠান্ডা লেগেছে বলতে ওর বেশি কাশি হয়। এখন আর সেরকম কিছু বাড়াবাড়ি হয় না, আগে যেরকম ছোটবেলাটার মতো হতো গ্যাস দিতে হতো, কিন্তু এখন সেরকমটা নয়। ওকে কাশির ওষুধ খাওয়ালেই কিন্তু কমে যায়, বা সর্দির ওষুধ খাওয়ালেই কিন্তু কমে যায়। আর আগে কি হতো বলতো, ছোটবেলায় ও প্রচন্ড কষ্ট পেয়েওছে, আমরাও পেয়েছি কিন্তু কষ্ট। শুধুমাত্র ওর জন্য ওর প্রচন্ড কষ্ট হতো, ওকে ধরে বেঁধে গ্যাস দিতে হতো। তোমরা যারা জানো যে বাচ্চাদের গ্যাস দাও, যে মা বাবা দাদা দিদিরা আছো, তারা যে আমাদের ছেলেদের তোমরা গ্যাস দাও, তারাই জানতে পারবে যে গ্যাস দেওয়াটা কতটা কষ্ট। যাই হোক, মনাকে আমি তাড়াতাড়ি করে তেলটা মাখিয়ে দিচ্ছি, আর তেল মাখাতে মাখাতে ওদিকে মায়ের সাথে গল্পও করছি। আর এদিকে দেখো মনা আমাদের দিকে, আমি যখনই দেখেছি আমি কারোর সাথে গল্প করি বা কাউকে ওর বিষয়ে কোনো কিছু কথা বলি, তখন কিন্তু আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আর এদিকে দেখো মনাকে আজকে এত তেল মাখিয়েছি যে গাটা পুরো রোদেতে চকচক চকচক করছে। ও আজকে মনে হলো একটু কম হয়ে গেছে, এর থেকেও আরো একটু বেশি তেল মাখালেও ক্ষতি ছিল না। আর এরপর তো চলে আসবে গ্রীষ্মকালে তখন সঙ্গে সঙ্গে তেল মাখিয়ে সঙ্গে সঙ্গে স্নান করিয়ে দিতে হবে। আর মনা আজকে মনে হচ্ছে আর ভাত খাবে না। এদিকে মায়ের সাথে সিজনে দিয়ে মুড়ি খেতেও আরম্ভ করে দিয়েছে। ওকে আর ভাত খাওয়াবো না, যাক এখানেই যদি ওর পেটটা ভরে যায়, আর ভাত খেয়ে কি হবে। আর ভাত বলতে এসে বাসি ভাত আছে, বাসি ভাত খাইয়ে কি হবে। না, ওর জন্য বাসি ভাত নয়, সেন্টার থেকে আজকে তো শুক্রবার ছিল, সেটা থেকে গরম ভাত দিয়েছিল, ওই গরম ভাতটাই ওর জন্য রেখে দিয়েছিলাম। গরম ভাত, আলু সেদ্ধ আর হচ্ছে দুধ, এই দিয়ে খাইয়ে দেবো প্ল্যান করেছিলাম। কিন্তু ও যখন দেখলাম ওর ঠাম্মির সাথে খেয়ে নিচ্ছে, তাহলে থাক, ও ঠাম্মির সাথে খেয়ে পেটটা ভরে যাক। তারপরে চলে এলাম মনাকে স্নান করানোর জন্য। আর আজকে আমি এই জামবাটিটাতেই জল গরম করতে দিয়েছিলাম, আর জলটা আমি রোদেতেই গরম করি। তারপর দেখো মনাকে আমি ভালো করে পাগুলো দোদুরে তারপরে স্নানটা করিয়ে দিলাম। আর মনা এখন নিজে নিজে স্নান করতে যায়, কিন্তু এখন আমি ওকে নিজে নিজে ছাড়ি না। শুধু স্নান করা নয়, মনা কিন্তু নিজে নিজে গাটাও পুষতে চায়, কিন্তু এখন তো বাচ্চা বলো, এখন তো সব কিছু ছেড়ে দিলে হবে না। আমি বলি না, আমি মুছিয়ে দেব। আর ও এত পাকা যে ও বলবে না, আমি নিজে নিজেই সব করব। তারপর আমি খেতে বসে পড়লাম। এই যে দেখো এখানে আছে মাছের ঝাল, বাঁধাকপির তরকারি, পালং শাকের তরকারি, হচ্ছে মাছের তেল ভাজা। তো চলো আমিও খেয়ে নিই। আর এদিকে মনার এতটাই ঘুম পেয়ে গেছে, মনাকে উঠিয়ে দিচ্ছি তবুও সে শুয়ে পড়ছে। দেখো কেমন উঠিয়ে দিচ্ছে, তবুও শুয়ে পড়ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট ভিডিও।
ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যেও। তো টাটা।